আচ্ছা, এখন বলছে কি দেখো, রাজধানী হাউজিং লিমিটেড হ্যাজ বিন ডুইং রিয়েল এস্টেট বিজনেস ফর লাস্ট 10 ইয়ার্স। রাজধানী হাউজিং লিমিটেড নামক একটা প্রতিষ্ঠান আছে যারা গত 10 বছর ধরে রিয়েল এস্টেট মানে বাড়িঘর বেচা কিনার, ফ্ল্যাট বিক্রি করার বিজনেস করে। ইউ হ্যাভ সিলেক্টেড অ্যান অ্যাপার্টমেন্ট, তুমি সে তাদের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্ট চুজ করছো ফর রাজধানী হাউজিং লিমিটেড এট গ্রিন রোড। গ্রিন রোড, ঢাকার গ্রিন রোডে তুমি একটা অ্যাপার্টমেন্ট চুজ করছো। কস্টিং টাকা 25 লাখ, যার দাম হলো 25 লাখ টাকা। তুমি যে অ্যাপার্টমেন্টটা চুজ করছো, কিনার চিন্তা করতেছো, সেটা হলো 25 লাখ টাকা। তাহলে আমি কিনার চিন্তা করতেছো, আজকে চিন্তা করতেছো, তাহলে এটা প্রেজেন্ট। ইউ হ্যাভ 3 অফার, রাজধানী হাউজিং তার অফিসে বসাইয়া তোমাকে আপ্যায়ন করে সুন্দর করে 3টা প্রস্তাব দিছে তোমার সামনে। তোমাকে বলছে আপনি 3টা প্রস্তাব আছে, আমাদের 3টা বিকল্প পন্থা আছে, আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন। যে মাধ্যমটা আপনার কাছে সহজ মনে হয় আপনি ওইভাবেই আমার অ্যাপার্টমেন্টটা কিনতে পারেন। প্রথম মাধ্যমটা হলো এরকম বলছে, পে ফুল ইন ক্যাশ, পুরো টাকাটা আপনি আজকে নগদ আমাকে দিয়ে দিবেন। 25 লাখ টাকা এখন দিয়ে দিবেন, আপনার অ্যাপার্টমেন্ট আপনাকে এখনই আমরা বুঝাই দিব, কাগজপত্র দিয়ে দিব, আপনি বাসা বাড়িতে উঠে যেতে পারবেন বা ভাড়া দিয়ে দিতে পারবেন। তাহলে প্রথম অপশনে পুরো 25 লাখ টাকা নগদ আজকে দিয়ে দিতে হবে, এটাই প্রেজেন্ট ভ্যালু। দ্বিতীয় অপশনে বলছে, পে 25% অফ কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি, এখনই যদি আপনি অ্যাপার্টমেন্ট কিনতে চান, অ্যাপার্টমেন্টের যা দাম তার 25% টাকা আমাকে এখন দিয়ে দেন। তাহলে তোমরা ইনস্ট্যান্ট দিয়ে দিবে হলো 25% টাকা। তাহলে 25 লাখের 25% টাকায় যা আসে সে টাকাটা তুমি দিয়ে দিবে এখন। যে টাকা তাৎক্ষণিকভাবে দিয়ে দিলাম সেটাকে আমরা বলবো ডাউন পেমেন্ট, মানে এককালীন টাকা দেওয়া হলো, সেটা হলো ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট দিয়ে আমরা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাব। বাকি টাকাও তো দিতে হবে 75%, সেটা বলছে এন্ড এবং পে টাকা 2.25 লাখ ইন ক্যাশ এইচ ইয়া ইনস্টলমেন্ট, প্রত্যেকটা কিস্তিতে নেক্সট 10 ইয়ার্স, আগামী 10 বছর আপনারা একটা করে কিস্তি দিবেন। প্রত্যেক কিস্তিতে 2,25,000 টাকা করে আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে 2 নম্বর অপশনটা হলো কিছু টাকা এখন দেন, বাকি টাকা আপনি কিস্তিতে চালান। এই হলো 2 নম্বর অপশন। 1 2 এর মধ্যে একটা চুজ করতে হবে। এরপর আমরা দেখবো 3 কি বলছে। 3-এ আরেকটা অফার আছে, বলছে যে আপনার 1 নাম্বার ভালো না লাগলে 2 নাম্বার নেন, 2 নাম্বার ভালো না লাগলে আমাদের কাছে আরো একটা অফার আছে, সেটা আপনি নেন। সেটা কি? পে 40% অফ কস্ট ইন ক্যাশ, মানে আপনি 40% টাকা আজকে আপনি আমাদেরকে দিয়ে দেন। 40% টাকা যদি দিয়ে দেই, তাহলে বাকি তো আরো 60% টাকা অ্যাপার্টমেন্ট কোম্পানি পাবে। সেটার জন্য বলছে চিন্তা করেন না, বলছে টেক এ লোন, আপনাকে লোন দিবেন, আপনি আপনাকে লোনের ব্যবস্থা করে দেব। 15 লাখ, 15 লাখ টাকা ফর HHBFC, মানে হাউস বিল্ডিং, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে। এটা একটা ইমারত নির্মাণের জন্য যে লগ্নিকারী ব্যাংক আছে তার মধ্যে সরকারি ব্যাংক হলো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এদের কাছ থেকে 15 লাখ টাকা লোন নেবেন, যাকে সুদ দিতে হবে 15% ইন্টারেস্ট টু বি পেইড রিপেড, যে টাকাটা পুনরায় পরিশোধ করতে হবে। আপনাকে 15 লাখ টাকা লোন দেবে এই ব্যাংক, আপনি আগামী যে টাকাটা পরিশোধ করবেন 15% সুদে, ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, প্রত্যেক মাসে একটা করে কিস্তি দিয়ে, ওভার দ্য নেক্সট 20 ইয়ার্স, আগামী 20 বছর প্রতি মাসে একটা করে কিস্তি দিবেন, এই 15 লাখ টাকা আপনার পরিশোধ হয়ে যাবে। তবে ব্যাংক আপনার কাছ থেকে সুদ নেবে হলো 15%। এরপরে 3 নাম্বার বলছে, হুইজ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, মানে আমাদেরকে বলছে যে আপনি তাহলে বলেন কোন অফারটা গ্রহণ করব। এখন বলছে অ্যাজম দা 12% অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় হলো 12%, মানে আমাদের কাছ থেকে যদি আপনি এই অ্যাপার্টমেন্টটা কিনেন আমাদেরকে সুদ দিতে হবে, কারণ আমরা জানি কোনো কিছু যদি নগদে কিনি সুদ লাগে না, কিন্তু যদি কখনো কোনো কিছু কিস্তিতে কিনি তাহলে সুদ লাগে, সুদ দেয়। অ্যাপার্টমেন্ট কোম্পানি আমাদের কাছ থেকে সুদ নেবে হলো 12%। তাহলে 3টা অপশন। এখন আমরা এটাকে আরেকবার একটু আলোচনা করি। মনে করো আমি অ্যাপার্টমেন্ট কোম্পানির অ্যাপার্টমেন্টের বিজনেস করি, আমার কাজ হলো বড় বড় বিল্ডিং উঠে অ্যাপার্টমেন্ট বিক্রি করা। তোমরা আমার কাছ থেকে একটা অ্যাপার্টমেন্ট চুজ করছো আর বলছো স্যার আমরা কিনতে চাই। আমি তোমাকে 3টা পন্থা দেখাইছি। 1 নাম্বার পন্থা বলছে পুরো টাকাটা আজকে দিয়ে দাও, নগদে কিনা লয়ে যাও গা, ভেজাল শেষ।
যদি নগদে কেনার মতো টাকা এখন তোমার কাছে না থাকে, তাহলে তুমি 2 নম্বর অপশন চুজ করতে পারো। সেটা হলো 25% টাকা তুমি এখন দিবা আমারে, বাকি যে 75% টাকা আছে তার জন্য আমি তোমাকে 10টা কিস্তি করে দিব। তুমি প্রত্যেক বছর একটা করে কিস্তি দিবা, 2,50,25,000 টাকা করে আগামী 10 বছর 10টা কিস্তি দিবা। 2 নম্বর অপশন চুজ করতে পারো। যদি 2 নম্বরও তোমার পছন্দ না হয়, 3 নম্বর আরেকটা অপশনে আমি ফ্ল্যাট বিক্রি করি। সেটা কেমনে? সেটা হলো তুমি 40% টাকা আজকে আমাকে দিয়ে দিবা, 40% টাকা দেওয়ার পরে বাকি যে টাকা লাগবে তার জন্য তোমাকে আমি লোনের ব্যবস্থা করে দিব। মানে এই লোনটা তোমার করতে হবে না, আমি অ্যাপার্টমেন্ট কোম্পানি ব্যাংক থেকে লোনের তোমাকে একটা ব্যবস্থা করে দিব তদারকি করে। তো ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দিব, সেটা হলো 15%, 15 লাখ টাকা। এবং এই ব্যাংক সুদ নেবে হলো 15%। এবং এই টাকাটা তুমি প্রত্যেক মাসে একটা করে কিস্তি প্রদান করে আগামী 20 বছরে টাকাটা পরিশোধ করতে পারবা। আর আমার সাথে চুক্তি করতে আসছো যেহেতু, আমার কাছে অ্যাপার্টমেন্ট কিনবা, যদি তুমি সেকেন্ড আর থার্ড অল্টারনেটিভ ব্যবহার করো, মানে কিস্তিতে কিনো, তাহলে তুমি 12% আমাকে সুদ দিতে হবে। আমি নগদে কিনলে নগদে কোনো সুদ নেব না, কিন্তু কিস্তিতে কিনলে 12% সুদ দেব। এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি, তিনটা যে অপশন আমি আলোচনা করলাম, তিনটার মধ্যে তোমার কোনটা ভাল লাগে, তুমি সেভাবেই প্রসিডিওর আগাও। তাই তুমি কি করবা, যদি তুমি ফিনান্স সম্পর্কে তোমার ধারণা থাকে, তুমি তিনটা অপশনের প্রেজেন্ট ভ্যালু কল্পনা করবা, তিনটা অপশনের ম্যাথ ক্যালকুলেট করে প্রেজেন্ট ভ্যালু বাই করবা। প্রেজেন্ট যার কম তুমি সেই পদক্ষেপটা নিবা। তার মানে কোনো কিছু কিনতে গেলে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করতে হয়, আর প্রেজেন্ট ভ্যালু যার কম সেটাই আমরা পছন্দ করি সব সময়। এটা এটা আমাদের নিয়ম যে আজকে দাম কার যার কম তারই আমরা কিনবো। তাহলে তিনটা অপশনের প্রেজেন্ট ভ্যালু বাই করি চলো। প্রথমে তাহলে অল্টারনেটিভ এ, এ নাম্বার অল্টারনেটিভে বলছে পুরো টাকাই এখন দিয়ে দেবে, পে ফুল ইন ক্যাশ। পে, আচ্ছা লেখো পিবি টাকা, ওদের পিবি তো লিখলাম না, পিভি টাকা 25 লাখ। কারণ কি? বিকজ পে ফুল ইন ক্যাশ। ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিক ভাবে দিয়ে দিবে, ইমিডিয়েটলি। পে ফুল ইন ক্যাশ ইমিডিয়েটলি, পুরো টাকাটা এখনই দিয়ে দিব, এই জন্য এটাই প্রেজেন্ট ভ্যালু। তার মানে এটা কোনো অঙ্ক না। 1 নম্বর অপশন আমার তো পুরা 25 লাখে দিতে হইব, তাহলে এইটাই আমার রিকোয়ারমেন্ট, তাহলে এটাকে আর কিছু করতে হবে না, এতটুকু লিখে দিলেই চলবে। বি নাম্বার থেকে আমার ম্যাচ শুরু হয়েছে। 1 নম্বর অপশন 25 লাখ টাকা ব্যয় হইব নগদে কিনলে। 2 নম্বর অপশন বলছে আমি 25% টাকা এখন দিব, আর বাকি টাকা তোমাকে কিস্তি বানায় দিব। সেটা কত? 2,25,000 টাকা করে আগামী 10 বছরে 10টা কিস্তি দিবা। আর অ্যাপার্টমেন্ট কোম্পানি বলছে তোমাদের কাছ থেকে 12% সুদ নিবে। তাহলে আমরা 2 নম্বর অপশনের জন্য লিখবো ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট বলছে 25%, তার মানে অ্যাপার্টমেন্টের দাম 25 লাখ, এই 25 লাখের 25% টাকা আমরা এখন পেমেন্ট করে দিব। 25 লাখের 25% করতে হবে, 25 লাখ ইন্টু 25%, 6,25,000 টাকা। এই টাকাটা এখন দিয়ে দিব, তাই এটার নাম এই কারণে ডাউন পেমেন্ট। বাকি টাকা কিস্তিতে দিব, প্রত্যেকটা কিস্তি 2 লাখ, 2.25 লাখ, মানে 2.5 লাখ টাকা। এরপরে আমরা লিখি গিভেন, প্রত্যেক বছর বছর যেটা দিব কিস্তি তাকে অ্যানুইটিস, অ্যানুইটিসকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা এটা কিন্তু আরো একটা কথা লেখা যায়, মনে রাখো, কখনো যদি দেখো বইতে আমরা লেখা আছে পিএমটি, পেমেন্ট, মান্থলি পেমেন্ট যেটা, হ্যাঁ পিএমটিও লেখা যায় এটাকে, পেমেন্ট পার মান্থ। আচ্ছা এটা আর না দেখে এ সমান আমরা এ দিয়া করি 2.25 লাখ, তার মানে 2,25,000 টাকা। কয় বছর দিব? এরকম দিব হলো 10 বছর, 10 ইয়ার্স। ইয়ার্স কয় পার্সেন্ট সুদে? অ্যাপার্টমেন্ট কোম্পানি আমাদের বলছে আমাদের অপরচুনিটি সুদের হার হলো 12%। এখন এটার আমরা সমাধান করে দেখব এটার প্রেজেন্ট ভ্যালুটা কত। কিস্তি যে জমা দিবে শুরুতে না শেষে কিছু বলে নাই,
তাই আমরা এটাকে শেষ ধরে করব। চলো, এর মান হলো 2,25,000, এটার মান হলো 12%, আর এন এর মান হলো 10 বছর। এখন এটার সমাধান করলে অ্যান্সার চলে আসবে। 2,25,000 ভাগ 0.12, 12%, এটা করলে আসলো ইন্টু এই অংশটা করব, 1 - এতটুকু আগে করব, 1 ভাগ ব্র্যাকেট 1 + 0.12 ব্র্যাকেট শেষ পাওয়ার 10। এটা করার পরে এটার অ্যান্সার আসে 0.3217। পাঁচটা নিছি, এখন পাঁচটা নাও চারটা নাও, ওটা তোমাদের ইচ্ছা। পরের লাইনে আমরা যেটা করব, এই সংখ্যাটা লিখব 1,87,50,000 টাকা, 5,000 টাকা। এইটার বিয়োগফল দ্বারা গুণ করব। আমি ভাইঙ্গা ভাইঙ্গা করাচ্ছি যাতে তোমাদের সেকেন্ড বার আর করে দিতে না হয়। এটার অ্যান্সার আসছে 0.6780, একটা দুইটা তিনটা চারটা 803, 8026 আছে। জিরো স্যার পয়েন্ট 1,87,000 না 1,87,000? এটা ভাগ করলে 1,87,50,000। দেখো, 2,25,000, মনে রাখবা কোন সংখ্যাকে যদি পয়েন্ট দ্বারা ভাগ করো টাকাটা বাড়ে, আর গুণ করলে টাকাটা কমে। তাহলে 2,25,000 উঠাও, ভাগ 0.12 দাও, দেখার পরে দেখবা 1,87,05,000 টাকা আসছে। ও না না, কত আসছে এটা? একক, দশক, শতক, সহস্র, স্যার অযুত, আঠারো নিযুত। লাখ পঞ্চাশ 18,75,000, পঁচাত্তর হাজার 18,75,000। আচ্ছা, তাই লিখছি 18,75,000, কমা ভুল জায়গায় বসাইছি না, কমাটা ভুল জায়গায় বসাইছিলাম। কমার নিয়ম হলো কি মনে আছে তোমাদের? কমার নিয়ম ছোটবেলা ক্লাস 3-তে পড়তাম, 3 সংখ্যার পরে প্রথম কমা, তারপরে জি প্রত্যেকটা স্যার। 2 সংখ্যার পরে কমা। ও, পরের লাইনে কমা আবার দেখো ঠিকই লিখছি। আচ্ছা, তাহলে ওই অংশটা এখন আমরা এটা গুণ করে দেই, চলো। এটা 18,75,000 টাকা হয়েছে, আগের বার লিখছি ঠিক। আচ্ছা, গুণ করি তাহলে। 18,75,000 টাকা ইন্টু 0.67803, এটার অ্যান্সার আসছে 27 লাখ, না 12 লাখ, ক্যালকুলেটরটাই সমস্যা, 12,71,306 টাকা। 6.2 আছে, আমি 306 লিখলাম, 12,71,306 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে জানো, যে 25%-এ আমরা কিন্তু কোম্পানিকে অলরেডি 6,25,000 টাকা দিয়ে দিছি, আরো 12 লাখ টাকা আমার দিতে হবে। ওই 12 লাখ টাকা কেন? এক একটা কিস্তি হলো এত, কিস্তিতে দিব ভবিষ্যতে, তাই ভবিষ্যতের বর্তমান দামটা কত? 12,71,600 এত টাকা। তাহলে 2 নাম্বার অপশনটা যদি কিনতে চাই, 2 নাম্বার অপশনটা যদি চুজ করতে চাই, তাহলে আমার মোট ব্যয় কত? এই জন্য আমরা এখানে লিখবো টোটাল কস্ট, টোটাল কস্ট অফ, টোটাল কস্ট লিখে এটা লিখবো হলো ডাউন পেমেন্ট প্লাস, এদিকে মুসলাম, পিবি অফ 10 years ইনস্টলমেন্ট। এর মানে কি দাঁড়াচ্ছে? ডাউন পেমেন্ট মানে আমরা যে টাকাটা প্রথমেই দিয়ে দিছি অ্যাপার্টমেন্ট চুজ করতে যাইয়া, সেই টাকাটা, আর 10 বছরে যে কিস্তি দিব তার বর্তমান মূল্য। 10 বছরে যে 2,25,000 করে কিস্তি দিব, তার বর্তমান দাম হলো 12,71,306 টাকা। তাহলে এই পুরাটা মিললেই আমাদের সেকেন্ড অপশনে অ্যাপার্টমেন্টের দাম পড়লো। তো এটার সাথে যদি আমরা
যোগ করে 6,25,000 যোগ করলে আমাদের আসে 18,96,306 টাকা অ্যাপ্রক্স, প্রায়। মানে 2 নাম্বার অপশনে যদি কিনি তাহলে 18 লাখ টাকা লাগতেছে, মানে 19 লাখ টাকা। 18,96,000, তো তার মানে 19 লাখ টাকা লাগতেছে। 1 নাম্বার অপশনে কি বললো? 1 নাম্বার অপশনে আমাদের লাগতেছে 25 লাখ নগদে কিনলে। 2 নাম্বার অপশনে 18 লাখ। তাহলে তোমরা তো মনে হয় সিদ্ধান্ত নিছো যে একের থেকে দুই ভালা, একের থেকে দুই ভালা। এতটুকু তোলা হইলে আমাকে বলো, আমি আবার 3 নাম্বার অপশনে যাব। 3 নাম্বার অপশন, কি বললাম? সবাই তুলছেন? জি স্যার, জি স্যার। চলেন তাহলে আমরা সামনের দিকে আগাই। এরপরে আমরা তিনে করব। তিনে যে সমস্যাটা সেটা হলো, দুইটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হলো ইন্টারেস্ট রেট নিয়ে। ব্যাংকের সাথে একটা চুক্তি হবে আমাদের, সেটা 15%। আবার অ্যাপার্টমেন্ট কোম্পানির সাথে একটা চুক্তি হলো 12%। তার মানে কথাটা এরকম, 15% হারে টাকা আইনা 12% হারে সুদের জন্য টাকার অর্থ মানে পরিশোধ করব। তাহলে দুই দিকে দুইটা ট্রানজাকশন হচ্ছে। আমি একটা মানুষ, তোমরা নিজেরা সিদ্ধান্ত নিছো, ব্যাংক থেকে টাকা টাইনা আইনা তুমি দিবা হলো অ্যাপার্টমেন্ট কোম্পানি, আমি হলো অ্যাপার্টমেন্ট কোম্পানি, আমি দাঁড়াই আছি, তোমরা মিডলে, আর ওই পাশে হলো ব্যাংক। তাহলে ব্যাংক থেকে তোমাকে টাকা দিবে, তুমি ওই টাকা আবার আমারে দিয়ে দিবা। তাই ব্যাংকারে কইছো যে আমি 3 নাম্বার অপশনটা চুজ করতে চাই, তবে 3 নাম্বার অপশনে আমার কিছু টাকা নগদ লাগবে, সেটা 60%। 25 লাখ টাকা 60%-এ 15 লাখ। তাহলে ব্যাংকে বলছে আমার কাছে 40 লাখ, 25 লাখের মধ্যে 10 লাখ আছে, এটা আমি অ্যাপার্টমেন্ট কোম্পানির দিতেছি, বাকি আরো লাগবে, আমার অ্যাপার্টমেন্টটা কিনতে হবে। তাই ব্যাংকের আবেদন করছে, ব্যাংক তোমার 15 লাখ টাকা দিচ্ছে। ব্যাংক তোমাকে বলে দিছে এই 15 লাখ টাকা প্রত্যেক মাসে একটা করে কিস্তি দিবেন, দিয়ে আমাদেরকে পরিশোধ করবেন, আর আমি আপনার কাছে সুদ নিব 15% করে। তা ব্যাংকের সাথে বোঝাপড়া করে এরপরে আসছো, আইসা আমার কাছে আসছো, আইসা তুমি 15 লাখ টাকা আমাকে দিয়ে দিছো। আমাকে যে দিয়ে দিছো, আমি তোমার কাছ থেকে সুদ নিতেছি কত পার্সেন্ট? কারণ আমি ধারে অ্যাপার্টমেন্টটা তোমার কাছ থেকে নিতেছি, আমি তোমার কাছ থেকে নিতেছি হলো 12% সুদ। তাহলে আমাদের কাজ হলো 15%-এর হাওলাত করে 12% সুদের টাকা পরিশোধ করা। তাহলে 15% দিয়ে ক্যালকুলেট করে 12%-এর সমাধান করতে হবে। এই সমস্যাটা অনেকে বুঝে না, যে দুই দিকে সুদের হার দুইটা হইলো কেন। কারণ অ্যাপার্টমেন্ট কোম্পানি আমি আমি তোমাকে বলছি, আমার কাছ থেকে যদি 3 নাম্বার অপশন চুজ করতে চাও, তাহলে আমাকে সুদ দিতে হবে হলো 12%। আর তোমাকে আমি এটা বলছি যে আপনি চিন্তা করেন না, কিছু টাকা আমাকে দিয়ে দেন, বাকি টাকা আপনাকে লোনের ব্যবস্থা করে দেই। তাহলে আমি কি করলাম, ব্যাংকে যায় খাইটা খুইটা তোমার ডকুমেন্ট টকুমেন্ট দিয়ে একটা লোনের ব্যবস্থা করে দিলাম, ব্যাংকের কাছ থেকে লোন শুনাইলাম যে ব্যাংক তোমাকে 15 লাখ টাকা লোন দিবে, তবে তুমি আগামী 20 বছরে টাকাটা দিয়ে দিবে প্রত্যেক মাসে একটা করে কিস্তি দিয়া। শুরু শেষ বলে নাই, তাহলে আমরা শেষ ধরবো। তাহলে এখন 3 নাম্বার অপশনটা আমরা করি। 3 নাম্বার অপশনে প্রথমেই বলছে 40% ক্যাশ দিবে, তাহলে এটাকে আমরা লিখবো একই রকম ভাবে ডাউন পেমেন্ট। 25 লাখ টাকা অ্যাপার্টমেন্টের দাম, তার 40% টাকা এখন দিয়ে দিবে। 40%, 40% টাকা দিয়ে দিলে 4 5 25 4 1 লাখ, মানে 10 লাখ টাকা। এই টাকা ডাউন পেমেন্ট তার ব্যাংক থেকে। তাহলে তোমার তো 25 লাখ, তার মধ্যে ডাউন পেমেন্ট তোমার 10 লাখ টাকা হাতে ছিল, দিয়ে দিছো। তাহলে আর বাকি লাগবে কত? 15 লাখ। ওই 15 লাখ টাকা ব্যাংক থেকে তুমি হাওলাত লইছো। তোমরা আমারে বলো, ব্যাংক থেকে যদি আজকে তোমাদেরকে হাওলাতের ব্যবস্থা করে দেই, তাহলে তোমার কাছে টাকা থাকবে 15 লাখ টাকা। তাই আজকে যে টাকা তোমার কাছে আছে তার নাম প্রেজেন্ট, এই জন্য পিভি, মানে আসল টাকা, লোনের পরিমাণ 15 লাখ। এই টাকাটা তুমি মাসে একটা করে কিস্তি দিবা, তার মানে এম আসবে। মাসে হলে এম এর মান হলো কত? এম এর মান হলো 12। মাসে একবার একটা কিস্তি, 12 মাসে 12 বার দৌড়াইতে হইব ব্যাংকে। এই 12 মাসে 12 বার যাওয়ার জন্য এম এর মান হলো 12। কয় বছর দৌড়াইবা? এটা দৌড়াইবা হলো আগামী 20 বছর, 20 ইয়ার্স। আর কয় পার্সেন্ট ব্যাংক সুদ নেবে তোমার কাছ থেকে? সেটা ব্যাংক সুদ নেবে হলো
15%, মানে 0.15। এখন আমরা সূত্রে এই মানটা বসাবো। চলেন শুরু করি। এতটুকু লেখা শেষ করেন, তারপরে আমরা লিখবো উই নো পিবি সমান এ বাই আর, আর মানে আই, আমি অনেক সময় আর লিখে ফেলি, এটা n-1। এখন সাইডে আমরা একটু নোট লিখবো হে আর, সেটা কেমনে? আই এর কাজটা কি? আই এর কাজ আছে একটা, এম এর একটা কাজ আছে। সেটা হলো এই যে এম যে কাজটা, এম কি করে জানো? আই কে পাইলেই গুণ করে হালায়। এম এর কাজই হলো আই মানে এন এর কাঁধে ভর করা, মানে হ্যাঁ পিঠে উঠে যাওয়া, তার মানে গুণ সম্পর্ক। আর আই কে সে দেখতে পারে না, পাইলেই টুকরা করে হালায়, মানে ভাগ করে হালায়। তাই সূত্রের মধ্যেও লিখতে পারি চাইলে, আবার সূত্র ছাড়া আমি সাইডেও বানাই নিতে পারি। আমার কাছে সাইডে বানানো সহজ মনে হয়, তাহলে আমার অনেকগুলা সূত্র মনে রাখতে হয় না, এক সূত্র দিয়ে আমি করতে পারতেছি। অর্থাৎ আমি একটু বোঝানোর চেষ্টা করি, আমি যদি এইখানে লিখতাম এম, আবার এখানে লিখতাম এম, আবার এখানে লিখতাম এম, তাহলে একটা আলাদা সূত্রের প্রেজেন্টেশন আসলো। আমি যদি এটা না মুছে দিয়ে এই এম এর কাজটা যদি সাইড নোটে করে নেই, তাহলে আমার কাছে এক সূত্র দিয়ে সব অঙ্ক হইতেছে, বেশি বেশি সূত্র মনে রাখতে হইতেছে না। তো এই কাজটাই আমি এখানে করব। তাহলে সুদ হইলো 15%, 12 দিয়া ভাগ করে ফেলবো। আর এন হলো 20 বছর, 12 দিয়া গুণ করে ফেলবো। এরপর হলো 20, 12, 240, মানে 20 বছরে 240 বার ব্যাংকের দরজায় দৌড়াইতে হইব টাকা লইয়া। আর এটাকে ভাগ করব, ক্যালকুলেটর কি করলাম, 0.15 ভাগ 12, এটা করার পরে অ্যান্সার আসে 0.0125। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখানে মানটা বসায় দেওয়া। এখানে 15 লাখ টাকা হাওলাত নিলাম আমরা, এর মানটা বের হবে কিস্তি, এটার মান হলো 0.125। আর এই অংশটার ক্যালকুলেশন করব, উপরে 1 প্লাস 0.0125, কত এন এর মান? এন এর মান 240। এন এর মান 240। চলেন এবার সমাধান করি। এটা গুণ, দেখেন কোনো কিছু যদি পয়েন্ট দিয়ে গুণ করেন টাকাটা কমে যাবে, আর যদি গুণ না করে ভাগ করেন তাহলে টাকাটা বাড়বে। 15 লাখ 1 2 1 2 3 ইন্টু 0.0125, এটা আর এটা গুণের সম্পর্ক, তাই আমরা গুণ করলাম। এটার অ্যান্সার আসে 18,750 টাকা। এরপরে এই অংশের কাজটা করব কেমনে? 1 - এতটুকু করে নেই, 1 ভাগ ব্র্যাকেট 1.0125 ব্র্যাকেট শেষ করে 240 পাওয়ার সমান করলে এটার অ্যান্সার আসে 0.05072। পাঁচটা নিলাম। এরপরে এটা বিয়োগ, -1 করলে এটার অ্যান্সার আসে 0. হয় নাই, 1 - 0.05072। এটার অ্যান্সার কত আসে দেখো তো, এটা কি 0.9492 আসছে? জি স্যার। আচ্ছা, 1 - 0.05072, হ্যাঁ এটাই আসছে, সমান হলো 18,750। এরপরে আমরা কি করব? এ দ্বারা ভাগ করব। উপরে লিখবো 18,750, আর নিচে লিখবো 0.9492 এত। সুতরাং এ সমান, ভাগ করলে অ্যান্সার চলে আসবো 18,750 ভাগ 0.94928। এটা করার পরে অ্যান্সার আসছে কত আসলো? 19,752। 19,752 টাকা আসছে, মানে 51.8 আসছে দেখে আমি 52 লিখছি। 19,752 টাকা, তার মানে কি দাঁড়াচ্ছে জানো? এর মানে দাঁড়াচ্ছে তুমি ব্যাংক থেকে লোন লইলা 15 লাখ টাকা, মাসে একটা করে কিস্তি দিবা 15% সুদে, আগামী 240 মাস, মানে আগামী 20 বছর ব্যাংকে দৌড়ায় দৌড়ায় টাকা দিবা। প্রত্যেক মাসে 19,000 টাকা করে ব্যাংকের পরিশোধ করলে ব্যাংকের টাকা পরিশোধ হয়ে যাবে। এখন আমাদের সমস্যা হলো এখান দিয়ে এই অঙ্কটা শেষ না, কারণ আমরা জানি
যে ব্যাংক আমাদেরকে সুদ দিচ্ছে 15% হারে, কিন্তু অ্যাপার্টমেন্ট কোম্পানির সাথে চুক্তি কত, সেটা হলো 12%। তাহলে আমাদের কাজ হলো এই যে টাকাটা আমরা এখন দিচ্ছি, এই টাকাটা 15%-এ বের হয়েছে, সেটা থেকে এই টাকাটাকে আমি রিভার্স করে আবার প্রেজেন্ট ভ্যালুতে নিব। দেখো, আমার পিবি ছিল, সেটা থেকে আমি এ বাই করছি এটা, এখন আমার এটা থেকে উল্টা দিকে নিতে হবে, অর্থাৎ এটা আছে, এইটাকে আমি এই পিবি তে কনভার্ট করব, মানে আমি 15 লাখ টাকার দিকে পৌঁছানোর চেষ্টা করব। এখন এটা থেকে এদিকে পৌঁছাবো, রিভার্স করব। এটা রিভার্স করব কেন? কারণ হলো মূল যে সুদের হার সেটা হলো 12%। 15 দিয়ে আমি এখানে নামছি, 12 দিয়ে এন থেকে আবার বাইতে বাইতে নিচের দিকে যাব। তার মানে এটা রিভার্স আবার আমাকে করতে হবে, কারণ 12% সুদের হার প্রকৃত সুদের হার। তাহলে এই কিন্তু স্যার জিনিসটা আমার তো খরচ হচ্ছে 15% দিয়েই। হ্যাঁ, কিন্তু আমার বর্তমান মূল্যটা তো জাজমেন্ট লাগবে। আমার উদ্দেশ্যটা কি, বর্তমান খরচটা কত এটা বের করা না? এই জন্যে আমার প্রপার্টার পিবি বের করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জন্য কি করতে হবে, রিভার্স করতে হবে। 15% দিয়ে ক্যালকুলেট করলে হবে না, ওটা আমার পার্সোনাল 3% ব্যয়, কিন্তু অ্যাপার্টমেন্টের পিছনে অ্যাকচুয়াল ব্যয় হচ্ছে কত, 12। তাহলে অ্যাপার্টমেন্ট কোম্পানির সাথে আমি ডিলে যাচ্ছি, ব্যাংকের সাথে ডিলটা আমার পার্সোনাল, তো ওইটাকে আগে বাদ দিয়ে আমি অ্যাপার্টমেন্টের সাথে যুক্ত করে তার সাথে আমি খোলামেলা একটা চুক্তি করতে চাই। অ্যাপার্টমেন্ট কোম্পানি তো প্লে কার্ড লয়ে দাঁড়ায় রয়েছে, আমার সুদের হার 12%। তাহলে আমি যেখান থেকে যত পার্সেন্টই সুদ আনি, সেটাকে 12%-এ কনভার্ট করে দেখাইতে হবে। তো এই কারণে আমি এটাকে রিভার্স করি। চলো অ্যাগেন, আবার লিখি অ্যাগেন। অ্যাগেন, এ সমান 19,752 টাকা, এম এর মান হলো 12 টাইমস, এন এর মান হলো 20 বছর, আর আই এর মান হলো 12, মানে 12%। এখন এটারে আবার সরো উল্টা করি, আমার কাছে তো সূত্র লেখাই আছে, আমি এটা মুইছা ডাইরেক্ট করে আলাম। আচ্ছা, পুরো মুছাই করি, এটা মুছলাম। লেখো উই নো পিভি সমান এ বাই আই, এ বাই আই পাওয়ার এন মাইনাস 1। ওইটা তো করলাম, সাইডে আমরা লিখতে পারি এখন আবার সেম জিনিসটা, যে আই সমান 0.12 / 12, 0.01। এরপরে এন সমান, এন এর মান তো আর পরিবর্তন হবে না, 12 × 20 বছর সমান হলো 240। এখন এইটাকে আবার মান বসাই, চলো। এই এর মানটা দেওয়া আছে 19,752, এটার মান হলো 0.1, 1 - 1 + 0.01, আর এটার মান কত, 240। এই সমাধানটা করলে প্রেজেন্ট ভ্যালু চলে আসবো। প্রেজেন্ট বের করতে হচ্ছে, এর কারণ হলো আমি সিদ্ধান্ত নিব আজকে, অফিসে বৈশা বৈশাই ক্যালকুলেটরটা সব করতেছি, কইরা কোম্পানির সিদ্ধান্ত জানাইয়া আমরা কিন্না টিন্না নিয়ে বাইর ফিরুম। তাহলে দেখো এটা বের করি। আমি কিন্তু মাঝে মাঝে দেখবা অনেক অঞ্চলের ভাষা টাষা কওয়া শুরু করে দেই, বুঝছো? তো তোমরা আবার কিছু মাইন্টেন করো না। স্যারে মাঝে মাঝে ময়মনসিংহ জায়গা, কই কই জায়গা। 19,752 ভাগ 0.01, এটা করার পরে অ্যান্সার 19,75200। আর এতটুকুতে আছে গুণের সম্পর্ক, 1 - এই এতটুকু করি আগে, 1 ভাগ ব্র্যাকেট 1 + 0.01 ব্র্যাকেট শেষ পাওয়ার 240। এটা করার পরে অ্যান্সার হলো 0.09186। আর না লিখলাম, দেখো আমি 6টা লিখছি, দেখছো? এখানে 6টা লিখছি। আচ্ছা আমাকে একটু বলো তো, আচ্ছা 6টা লিখছি, সমস্যা নাই। এরপরে আমরা এটা বিয়োগ করে গুণ করব, 197, 19,75,200
-1, এটা করার পরে এটার অ্যান্সার আসে 0.90819, আর না লিখলাম, এটাকে গুণ করে দেই। 19,75,200 ইন্টু 0.90819, এটা করার পরে এটার অ্যান্সার 17,93,857। 17,93,857, তার মানে 3 নাম্বার অপশনে আমি যে কিস্তি দিতেছি তার বর্তমান মূল্য হলো 17,93,857। শুরুতেই একটা দিয়ে দিছিলাম আমরা, তাহলে লিখবো টোটাল কস্ট। টোটাল কস্ট কেমনে লিখবো? সেটা হলো ডাউন পেমেন্ট প্লাস পিবি অফ 20 ইয়ার্স ইনস্টলমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট। পিবি অফ 20 ইয়ার্স মান্থলি ইনস্টলমেন্ট, আগামী 20 বছরের মাসিক একটা কিস্তির বর্তমান মূল্যের সাথে ডাউন পেমেন্ট যোগ। শুরুতেই আমরা ডাউন পেমেন্ট বের করে রাখছিলাম 10 লাখ, না জানি কত হয়েছিল, দেখো তো 10 লাখ না? আর এখানে হলো জি স্যার। 17,93,800 এত। তাহলে এখন যদি আমরা যোগ করি, 10 লাখ যোগ করলে 27,93,800 এত। তার মানে 3 নাম্বার অপশনে খরচ হলো 27 লাখ। অ্যাপার্টমেন্টের দাম কিন্তু 25 লাখ। প্রথম অপশন নগদে কিনো 25 লাখ টাকা দিয়া, 2 নাম্বার অপশন কিস্তিতে কিনো কিছু টাকা দিয়া 10 বছর কিস্তি, মানে বছর কমাও, বছরে একটা কিস্তি দাও, আবার বছর কমাইয়া নিছো, 10 বছর নিছো দেখা তোমার খরচ হয়েছিল 18 লাখ সামথিং, 18,96,000 কত জানি 2 নাম্বার অপশনে। 3 নাম্বার অপশন তুমি বলছো আমার কাছে তো অনেক টাকা নাই, আমার কিস্তি ছোট ছোট বানাই দিতে হইব, এই জন্য কিস্তি ছোট বানাইছি। ছোট এই যে 19,000 টাকার কিস্তি বানাইতে যাইয়া আমাকে 20 বছর সময় নিতে হয়েছে। আর 20 বছরে 19,000 টাকা করে কিস্তি দিলাম, 19,500 টাকা করে কিস্তি দিলাম, ছোট হয়ে গেল একটা কিস্তি। এই কারণে 20 বছরে আমাকে দিতে হচ্ছে টোটাল 27 লাখ টাকা। এখন আমি চুজ করব কোনটা, যেটাই খরচ কম। এ বি সি তিনটার মধ্যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে খরচ সাশ্রয়ী মনে হয়? স্যার বি। বি সাশ্রয়ী মনে হয়, তাহলে লিখে দাও আই শুড চুজ সেকেন্ড অল্টারনেটিভ। আই শুড বি চুজ, বলছে হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, তুমি কোন অফারটা অ্যাকসেপ্ট করবা, তাহলে লেখো আই শুড অ্যাকসেপ্ট সেকেন্ড অফার। কমেন্টস বা ডিসিশন, কমেন্টস লেখো বা ডিসিশন লেখো, লিখবা আই শুড বি চুজ বা অ্যাকসেপ্ট second offer because total cost lower than first and third offer বা other offer। আদার অফার লিখছি মানে অন্য অফার গুলো, মানে অল্টারনেটিভ এ আর বি। তাহলে এটা হলো সিদ্ধান্ত। অবশ্যই কমেন্টসটা দেয়া বাধ্যতামূলক, নাহলে স্যার এই অঙ্কটা তো 10-এর জন্য, এটা তো বুঝছোই যে 10-এর জন্য আসবে। আর তুমি মোটামুটি কনফার্ম হয়ে যাও, 150% গ্যারান্টি দিতে পারি আমি এই অঙ্কটা আইব। তাহলে এই কমেন্টসটা কিন্তু এই অঙ্কের মূল চালিকা শক্তি। সিদ্ধান্ত নিছো, তারপরে অ্যাপার্টমেন্ট কিনা বাইক ফিরছো। এখন কথা কি জানো, রিয়েল স্যার কথা। একটা প্রশ্ন ছিল। জি, স্যার সি নাম্বার এটা 12% দিয়ে, যেটা এটা কি আলাদা করে আমরা করতে পারবো না? 15 লাখ পিবি 15 লাখ দিয়ে 12% দিয়ে ইন্টারেস্ট। না পারবো না, কারণ আমি অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য ব্যাংক থেকে যে লোন নিছি তার ইনস্টলমেন্ট থেকেই আবার
ওই 12% কনভার্ট করতে হবে। কারণ আমি কি করতেছি জানো, ব্যাংক থেকে একটা টাকার ব্যবস্থা করছি, ওই টাকাটা আইনাই আমি অ্যাপার্টমেন্ট কোম্পানিরে দিব। এই কারণে আমি এটা পারবো না, যেভাবে বলছি এভাবেই করতে হবে, বিকল্প পথ নেই। আচ্ছা, তাহলে এই অঙ্কটার মতো সেম অঙ্ক দুইটা আছে, আশা করি তোমরা করে আমাকে হোমওয়ার্ক জমা দিবা, আমি দেখবো হোমওয়ার্ক জমা দিবা এটা। আচ্ছা, এখন তোমরা 23 নাম্বার অঙ্ক দেখো তো, আমরা কি 23 করাইছি? দেখো তো 23। আচ্ছা, আমি মনে হয় আর তোমাদের আজকে প্যারা দিয়া লাভ নাই। আজকে তো আমি সময় নষ্ট করছি। সময় নষ্ট করার কারণ আছে, আমি ক্লাস করছিলাম, কিন্তু আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমারে বিকাল থেকেই বিকাশের হ্যাকার যারা, ওরা ডিস্টার্ব করতেছিল। তো আমি অনলাইন ক্লাস করাইছি আবার, উম, এই এরা দুনিয়ার প্যারা দিতেছিল আমারে, মানে তারা আমার অ্যাকাউন্ট হ্যাক করার চিন্তা ভাবনা করছিল। স্যার এরা, আঙ্গ নাম্বার দেন আদর করে দিই। আচ্ছা দিয়ে দেবো না, একটু আগে বুঝছো এটা নিয়ে যে কি প্যারা। মানে আমি তো জানি যে বিকাশ কখনোই ফোন দিব না, হেরা আমার অ্যাকাউন্ট লক করে দেয় কিছুক্ষণ পর পর ফোন দিয়া। আবার মানে এটা ভুয়া মেসেজ পাঠায় যে আপনার মোবাইল নাম্বারে 5,000 টাকা চলে আসছে, নাম্বারটা একটু ব্যাক করেন। তারপরে বিকাশ অফিস থেকে, জানোই তো ভুয়া যারা, এরা শুদ্ধ ভাবে আমাদের দেশে জানো চোর বাটপার উচ্চ শিক্ষায় শিক্ষিত। পৃথিবীতে সব দেশে যারা পড়াশোনা করে না এরা হয় চোর বাটপার, আর আমাদের দেশে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় না তারাই হয় হলো টাউটার। তো এই যে শিক্ষিত সমাজে একই বিষয়, মনে হয় সমস্যা কি আমাদের এই দেশটার এত অধঃপতনের কারণ, একজন কৃষক যদি দুর্নীতি করে সে তার বেশি কিছু করতে পারে না, কিন্তু একজন ব্যাংকার যদি দুর্নীতি করে না, ব্যাংক খালি করে হালায়। শিক্ষা যত গ্রহণ করে সেটা অনৈতিক ভাবে ব্যবহার করে, মানুষ শিক্ষিত হইয়া মানুষের নৈতিক মূল্যবোধ হয়, মানে বাড়ে। আর আমাদের দেশের মানুষ শিক্ষিত হইয়া খুবই অনৈতিক কাজটা বেশি করে। তো তারা খুব সুন্দরভাবে আমার সাথে ইংলিশে টক করতেছে অনেকক্ষণ ধরে, খুব সুন্দর স্মার্টলি কথা বলতেছে। কথা বইলা টইলা আমার পরে দেখলো, বুঝতে পারলো যে আসলে তারা দিয়া টাকা নিতে পারবো না, পসিবল না, আমাকে এটা প্রেস করতে বলে। তা আমি তো কতক্ষণ তাদেরকে 10 মিনিট ঝুলাইছি এদের, পরে শেষে জিদ্দে মানে আমারে না পাইরা গালাগালি কইরা রাইখা দিছে। হঠাৎ কইরা মানে শুদ্ধ থেকে আসল পরিচয় চলে আসছে। তার নাম্বার দেন, আমরা রাইতে হলে আদর করবো। আচ্ছা ঠিক আছে, দেবো না, একটু পরেই দেখো আমারে ফোন দিয়া মানে আজকে অনেক জ্বালাইছে। তো কিছুক্ষণ ক্লাসই নিতে পারিনি, এই কারণে কি করছি যে বিকাশ অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটাকে আমি ওই যে অফিসে ফোন দিয়া বইসা কনফার্ম হয়েছে যে আসলে কি এরকম কোনো ঘটনা হয়েছে কিনা, কয় না স্যার কোনো ঘটনা এরকম কোনো হয় না, আর বিকাশ আমরা কখনো আপনাকে ফোন দিব না, যদি কখনো কোনো কিছু সমস্যা সৃষ্টি হয় সেটা আপনি আমাকে জানাবেন, কিন্তু আমরা কখনো আপনাকে ফোন দিব না, এই আর কি। উম, স্যার আজকের ক্লাসটা আমি করতে পারি নাই এতক্ষণ। তুমি এতক্ষণ কই আছিলা? স্যার আমার দাদি একটু অসুস্থ হয়ে গেছিল, আমি ওখানে গেছিলাম। ও আচ্ছা, তাহলে এই যে এখনই রেকর্ডটা দিয়ে দিব 10 মিনিট পরেই, তো এই রেকর্ডটা দেখে নিও আজকে।